প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমরা সপ্তম শ্রেণীর বাইনারি অনুশীলনীর 141 থেকে 145 পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করব। তা দেখো, আমরা যে সংখ্যাগুলো আসলে সাধারণত গণনার কাজে ব্যবহার করি সেগুলো হচ্ছে 0, 1, 2, 3 অর্থাৎ এগুলো থেকে এই সংখ্যাগুলো আসলে আমরা ব্যবহার করি। কিন্তু হচ্ছে বাইনারি সংখ্যা বলতে শুধুমাত্র 0 এবং 1 এই দুইটার সংখ্যাকে আসলে বাইনারি বোঝায়। অর্থাৎ এগুলো শুধুমাত্র হচ্ছে বিভিন্ন ইলেকট্রনিক্স এর যে ডিভাইস গুলো আছে সেগুলোর ভেতরে গণনার কাজে আসলে ব্যবহার করা হয়। এসব একটি অনুমানের খেলা খেলি। খেলাটি হলো প্রিয় বই, প্রিয় বিখ্যাত ব্যক্তি বা প্রিয় সিনেমার নাম অনুমান করতে হবে। অর্থাৎ যেকোনো কেউ একটা অনুমান করে নিবে। নিয়মটা এখানে বলে দেওয়া আছে যে লটারি করে ক্লাসের সামনে একজন যাবে এবং প্রিয় কোনো বই, বিখ্যাত ব্যক্তি বা সিনেমার নাম মনে করে যাবে সে। এবং সহপাঠীরা সবাই প্রশ্ন করবে। কিন্তু আসলে সে যেটা মনে করে গেছে সেটা কিন্তু আসলে কাউকে সে বলবে না। এটা আসলে সহপাঠী যারা আছে তারা আসলে বের করে নেবে তার কাছ থেকে বিভিন্ন প্রশ্ন করার মাধ্যমে। তো তারা বলছে যে এবং এই প্রশ্ন করার মাধ্যমে সঠিক উত্তরটি বের করে নিয়ে আসার চেষ্টা করবে। কিন্তু কয়েকটি শর্ত আছে। প্রশ্নগুলোর কোনটির উত্তর সে মুখে বা ইশারায় বলতে পারবে না। অর্থাৎ সামনে যে বন্ধুটি যাবে অনুমান করে তাকে বিভিন্ন প্রশ্নগুলো করা হবে উত্তর বের করে নেওয়ার জন্য। কিন্তু ওই বন্ধুটি আসলে মুখে উত্তরগুলো বলবে না। বিভিন্ন ইশারার মাধ্যমে আসলে হ্যাঁ বা না এটা ইত্যাদি বলে দিবে। তার হাতে একটা টর্চ লাইট বা লাইটের সুইচ থাকবে। তাকে উত্তর দিতে হবে সে আলো জ্বালিয়ে অথবা না জ্বালিয়ে। অর্থাৎ প্রশ্নের উত্তর যদি হ্যাঁ হয় তাহলে সে আলো জ্বালাবে এবং যদি না হয় তাহলে সে আসলে আলো জ্বালাবে না। এটাই আসলে মনে করতে হবে। তা মনে করো তোমাদের বন্ধুদের মধ্য থেকে সালমা নামের একজন আছে। সে মনে, মনে ভেবে নিল জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাম। এবার হচ্ছে সবাই কিভাবে সালমাকে দেখো প্রশ্ন করে করতেছে দেখো। অর্থাৎ সালমা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাম মনে করে ঠিক সামনের দিকে চলে যাবে এবং হচ্ছে তোমরা কিন্তু আসলে জানো না যে সালমা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাম মনে করে গেছে। কিন্তু তোমরা বিভিন্ন প্রশ্নের মাধ্যমে আসলে সালমার কাছ থেকে এটা আসলে বের করে নেবে। তো দেখো তোমাদের বন্ধুদের মধ্যে থেকে কেউ একজন প্রশ্ন করেছে যে এটা কি কোনো বই? যেহেতু আসলে সালমা কোনো বইয়ের নাম মনে করে যায়নি, যার কারণে আসলে উত্তরটা ভুল ছিল। যার কারণে সালমা আলো জ্বালাবে না। দেখো আবার বলছে কেউ এটা কি কোনো ব্যক্তি? যেহেতু হচ্ছে এটাও একজন ব্যক্তি, উত্তরটি সঠিক হয়েছে। আর উত্তরটি সঠিক হলে আসলে আলো জ্বালাবে এবং সঠিক না হলে আলো জ্বালাবে না। তাই হচ্ছে উত্তরটি সঠিক হওয়ার জন্য সে আলো জ্বালিয়েছে অর্থাৎ আলো জ্বালাবে। তিনি কি কোনো লেখক? হ্যাঁ, দেখো আলো জ্বালাবে। যেহেতু আসলে কাজী নজরুল ইসলাম একজন লেখক, যার কারণে উত্তরটি সঠিক হওয়ার কারণে আলো জ্বালাবে। তিনি কি এখনো বেঁচে আছেন? যেহেতু তিনি বেঁচে নেই তাই উত্তরটি আসলে ভুল হবে। তাই আসলে আলো জ্বালাবে না। তিনি কি কবিতা লিখতেন? যেহেতু কবি লিখতেন তাই উত্তরটি সঠিক হওয়ার কারণে আসলে আলো জ্বালাবে। একইভাবে তার জন্ম কি বরিশালে? যেহেতু বরিশালে নয় তার মানে আলো জ্বালাবে না। এবং হচ্ছে তার জন্ম কি বর্তমান দেখো এখানে যদি বা আসলে বর্ধমান হবে। বর্ধমান পশ্চিমবঙ্গে। তাহলে সালমা আলো জ্বালাবে। যেহেতু আসলে হচ্ছে সেখানে তার জন্ম। তিনি কি নারী? যেহেতু নারী নয় তার মানে আলো জ্বালাবে না এবং হচ্ছে তিনি কি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর? দেখো আলো জ্বালাবে না। তার মৃত্যু কি ঢাকায় হয়েছিল? যেহেতু আসলে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যু ঢাকায় হয়েছে, উত্তরটি সঠিক হওয়ার কারণে আসলে আলো জ্বালাবে। তিনি কি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম? দেখো যে এই যে এতগুলো প্রশ্ন করার পর সঠিক উত্তরটি চলে আসছে যে তিনি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের যেহেতু তার কারণে আসলে এখানে আলো জ্বালিয়েছে। তো এইভাবে আসলে আমরা সালমাকে সরাসরি না বলেও দেখো যে সালমা একজন ব্যক্তির নাম মনে করে গেছে এবং সেই ব্যক্তির নাম আমরা বের করে নিয়ে আসতে পারছি বিভিন্ন প্রশ্নের মাধ্যমে। অর্থাৎ আলো জ্বালানো বা না জ্বালানোর মাধ্যমে। এখানে বলছে খেলাটি কেমন হলো? এবার ভেবে দেখো আলো জ্বালানো ছাড়াও আরো কি, কি উপায়ে তুমি হ্যাঁ অথবা না বোঝাতে পারো? দেখো এখানে যেহেতু আলো জ্বালানোর সময় অর্থাৎ আলো জ্বালানো মানে হ্যাঁ বোঝাচ্ছিল এবং আলো না জ্বালানো মানে আসলে না বোঝাচ্ছে। তো এইভাবে আসলে আমরা বিভিন্নভাবে হ্যাঁ বা না আসলে সংকেত ব্যবহার করতে পারি। যার মাধ্যমে দেখো যে আমরা মাথা নাড়ার মাধ্যমে যে আমরা মাথা নাড়ানোর মাধ্যমে হ্যাঁ বা না আসলে আমরা সাধারণত করে থাকি। এটা বাস্তব জীবনে আমরা ব্যবহার করি। হাত ইশারার মাধ্যমে আসলে দেখো হাত ইশারার মাধ্যমে আমরা হ্যাঁ বা না আসলে ব্যবহার করে থাকি। এবং হচ্ছে এছাড়াও আসলে আরো দেখো যে অন্যান্য কোনোভাবে আমরা হ্যাঁ বা না আসলে ব্যবহার করি কিনা সেটা আমাদের এখানে লিখতে বলছে। দেখো যদি আমরা আসলে নো কথাটা ব্যবহার করি, নো মানেই হচ্ছে কি না। অথবা একইভাবে যদি আমরা ইয়েস ব্যবহার করি সেক্ষেত্রে হ্যাঁ হচ্ছে। অথবা যদি আমি একটা কাগজের একদিকে হচ্ছে লাল কালার করি এবং বলে দেই আসলে লাল কালার বলতে হচ্ছে হ্যাঁ এবং হচ্ছে যদি কোন কালার না করি তার মানে আসলে না। সেক্ষেত্রে আমরা হ্যাঁ বা না ব্যবহার করি। এভাবে আসলে তুমি আরো কোন ভাবে হ্যাঁ বা না আসলে ব্যবহার করতে পারো, সেগুলো তোমার এই ফাঁকা ঘরের মধ্যে লিখতে বলছে।
এভাবে আমরা আসলে লিখে ফেলবো। পরবর্তী পৃষ্ঠায় আমরা চলে যাই। আচ্ছা, খেয়াল করেছো যে খেলাটির মাঝে তোমরা একটি সংকেত ব্যবহার করেছো। যেটার সংকেতটা ছিল হ্যাঁ। হ্যাঁ বলতে আলো জ্বালিয়েছো, আর না বললে আলো বন্ধ করে রেখেছো। এমন সংকেতের মাধ্যমে কেবল হ্যাঁ আর না ব্যবহার করে বেশ কয়েকটি সিদ্ধান্ত তোমরা নিতে পেরেছো। সিদ্ধান্ত ওই যে আসলে আমরা বিভিন্ন উত্তরগুলো আমাদের সঠিক ছিল না ভুল ছিল, আমরা এই সিদ্ধান্তগুলো নিতে পেরেছি। আরেকটু মনোযোগ দিয়ে খেয়াল করে দেখো, তোমাদের লাইট বা বাল্ব বা টর্চের বাল্বের সুইচটিতে বিদ্যুতের উপস্থিতি নিশ্চিত করতে আলো জ্বলে। অর্থাৎ আমি যদি হচ্ছে মানে আমার যে লাইটটা ছিল সে বা টর্চটা ছিল, টর্চের হচ্ছে মধ্যে যদি আসলে বিদ্যুতের উপস্থিতি থাকে, তাহলে সুইচ টিপলেই আসলে উপস্থিতিটা হ্যাঁ বোঝাবে। অর্থাৎ যেহেতু আলো জ্বলে যাবে, এবং হচ্ছে যদি আমি হচ্ছে সুইচ টিপি এবং আলো না জ্বলে, তার মানে অবশ্যই আমাদের বুঝে নিতে হবে ওই লাইটের মধ্যে বা হচ্ছে আমার কোনো বিদ্যুৎ উপস্থিতি ছিল না। অর্থাৎ এই সুইচ টেপার মাধ্যমে আমরা বিদ্যুতের উপস্থিতি বা অনুপস্থিতি দুইটাই আসলে বুঝতে পারি। সুতরাং বিদ্যুতের উপস্থিতি মানে হ্যাঁ, আর অনুপস্থিতি মানে হচ্ছে এখানে না। এখন আমরা যদি গাণিতিকভাবে হ্যাঁ হলে ১ আর হচ্ছে ০ হলে দেখো যে না ধরে নেই, তাহার মানে অর্থাৎ বিদ্যুতের উপস্থিতি বলতে ১ এবং হচ্ছে অনুপস্থিতি বলতে আসলে ০ দাঁড়ায়। যেহেতু হ্যাঁ কে তারা আছে গাণিতিকভাবে ১ ধরে নিয়েছে এবং আসলে হচ্ছে ০ কে গাণিতিকভাবে না ধরে নিয়েছে। তার মানে যেখানে আসলে হ্যাঁ হবে সেখানে আমরা ১ লিখতে পারি। আর যে জায়গাগুলোতে আসলে বা যে প্রশ্নের উত্তরগুলোতে হচ্ছে না হবে সেগুলোতে আমরা আসলে ০ ব্যবহার করে দিতে পারি। সেই অর্থে তোমরা কেবল ১ এবং ০ ব্যবহার করে সঠিক প্রশ্নের উত্তর বের করে নিয়ে আসতে পেরেছো এবং একটি সিদ্ধান্তে উপনীত হতে পেরেছো। অনেকটা সময় হয়তো লেগেছে, কিন্তু হ্যাঁ অথবা না ছাড়া আর কিছুই কিন্তু জানার বা বোঝার প্রয়োজন আমাদের আসলে হয়নি। অর্থাৎ সালমার কাছে যে উত্তরটা আমরা হচ্ছে বের করে নিয়ে আসছি, সেটাতে আসলে হ্যাঁ বা না ব্যতীত অন্য কোনো আমাদের আসলে কোনো প্রয়োজন হয়নি। এরপর দেখো, এবার তোমাদের একটা মজার ব্যাপার বলি। তোমাদের চারপাশে কম্পিউটার, টেলিভিশন, মোবাইল ফোন, ক্যালকুলেটর এরকম যত জিনিস দেখতেছো, এরা আসলে সবই আসলে এই অনুমানের খেলার মতো করেই আসলে কাজ করে। সবগুলো আসলে ইলেকট্রনিক ডিভাইস, এবং হচ্ছে এই ইলেকট্রনিক ডিভাইস গুলোর মধ্যে যে কথোপকথন হয় তাদের নিজেদের মধ্যে, সেগুলো হচ্ছে এই বাইনারি সংখ্যা যেটা ১ এবং ০ এগুলো ব্যবহার করে আসলে সব কাজগুলো হয়ে যায়। অবাক ব্যাপার হচ্ছে, তাই না? এই যন্ত্রগুলো আসলে বিদ্যুতের উপস্থিতি বা অনুপস্থিতির সংকেত ব্যবহার করে আমরা কম্পিউটারে ভিডিও গেম খেলি, সিনেমা দেখি, লেখালেখি করি। কিন্তু সেই সংকেত তখন কেবল একটি হ্যাঁ বা একটি না এর মধ্যেই সীমাবদ্ধ থাকে না। দেখো, অনেকগুলো হ্যাঁ এবং অনেকগুলো হচ্ছে না এর মধ্যে থাকে। অর্থাৎ এখানে বলছে যে যদি হ্যাঁ হয় তাহলে ১ এবং হচ্ছে যদি না হয় তাহলে হচ্ছে ০। এরকম মিলিয়ে বড় একটি সংখ্যা তৈরি করা যায়। কিন্তু তার মাঝে তারা যতগুলো সংকেত তৈরি করুক না কেন, সবগুলো সংকেতই কিন্তু তারা ব্যবহার করে এই ১ এবং ০ এর মাধ্যমে। এই ২ টি ছাড়া অন্য কোনো আর সংকেত তাদের মধ্যে আসলে থাকে না। তাহলে যন্ত্রের যে ভিতরের যে গণনাগুলো, সেই গণনাগুলো এই ২ টি সংখ্যা দিয়েই তারা আসলে ব্যবহার করে, যার মধ্যে হচ্ছে ১ এবং হচ্ছে অপরটা হচ্ছে ০। ১ এবং এই ০ এই ২ টি সংকেতই রয়েছে তাদের মধ্যে। আচ্ছা, আমরা সাধারণত গণনা করতে বা সংখ্যা লিখতে কয়টি সংকেত বা অঙ্ক ব্যবহার করি? আমরা আসলে সংখ্যা লিখতে বিভিন্ন সংকেতগুলো ব্যবহার করি। তার মধ্যে হচ্ছে ০ ব্যবহার করি, ১ ব্যবহার করি, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮ ও ৯ এই ১০ টি আসলে সংকেত আমরা আসলে পৃথিবীর যত সংখ্যা আছে সব সংখ্যা এই ১০ টি সংকেত ব্যবহার করে আমরা লিখতে পারি। আমরা যেমন গণিত বা গণনা করতে গিয়ে ০ থেকে ৯ পর্যন্ত ১০ টি অঙ্ক দিয়ে তৈরি ১০ ভিত্তিক বা দশমিক সংখ্যা পদ্ধতি ব্যবহার করি। কম্পিউটার বা ইলেকট্রনিক যন্ত্রের ক্ষেত্রে কিন্তু আসলে এমন হয় না, যেটা আমি ১ম এই বলেছিলাম যে তারা সর্বদাই এই বেচারারা সময়ে ০ এবং ১ এই ২ টি আসলে সংখ্যা ব্যবহার করে তারা তাদের মধ্যে বিভিন্ন হিসাব-নিকাশ বা হচ্ছে বিদ্যুতের উপস্থিতি, অনুপস্থিতি এগুলো আসলে ব্যবহার করে থাকে। তাহলে দেখো, এখানে এই যে কিছু বাইনারি ডিজিট দেওয়া আছে। হ্যাঁ, এখানে তারা হচ্ছে এই ব্যক্তি আসলে কিছু সংখ্যা বলেছে। মানে দেখো যে এই চিহ্নগুলো যদিও আপাতত আমরা আসলে কিছু বুঝতেছি না যে এখানে কি লিখেছে। দেখো, আমরা শুধুমাত্র দেখতেই পাচ্ছি ১, ১, ০, ০, ১, ০ ইত্যাদি, ইত্যাদি এগুলো লিখেছে। তারপর দেখো এখানে আবার তার ভাষাটা বুঝে এখানে বলেই দিয়েছে যে, "এ কি হাসির কৌতুক শোনালে বন্ধু।" মানে যেহেতু আসলে হয়তোবা কোনো একটা কথা বলেছে, যেহেতু এই ইলেকট্রনিক ডিভাইসটা বুঝতে পেরেছে। হয়তোবা কোনো মজার বিষয় ছিল। এইজন্য আসলে বুঝতে পারার কারণে সে বলতেছে যে, "একে হাসির কৌতুক শোনালে বন্ধু।" দশমিক পদ্ধতিতে
আমরা 0 থেকে 9 পর্যন্ত এই চিহ্নগুলোকে আমরা ডিজিট বলি। যেহেতু একেকটা হচ্ছে অঙ্ককে ডিজিট বলা হচ্ছে। তাহলে 0 থেকে 9 পর্যন্ত 10 টা ডিজিট আছে। আর কিন্তু হচ্ছে বাইনারির 0 এবং 1 কেও বাইনারি ডিজিট আসলে বলা হয় সেক্ষেত্রে, যেহেতু আমরা এগুলোকে ডিজিট বলি। আর বাইনারির 0 এবং 1 কেও বাইনারি অঙ্ক বা বাইনারি আসলে ডিজিট বলা হয়। তা বারবার আসলে বাইনারি ডিজিট কথাটা অনেক বড় হয়ে যায়। এইজন্য এটাকে আসলে সংক্ষেপ করার জন্য বাইনারি থেকে বিআই নিয়েছে এবং ডিজিটের আসলে শুধুমাত্র শেষের যে লেটারটা টি নিয়েছে। তার মানে প্রথমে দেখো বাইনারির বিআই যদি নেয় এবং শেষের আসলে এখানে টি নেয় বিট ডিজিটের, তাহলে হচ্ছে দুইটা মিলেই এখানে বিট কথাটা চলে আসতেছে। অর্থাৎ বাংলায় আমরা একে আসলে বিট বলে লিখি। অর্থাৎ বাইনারি ডিজিটকে আমরা সংক্ষেপে বলতে পারি বিট। দেখো যে বাইনারি ডিজিট একদম অত বড় কথা না বলে আমরা এটাকে সংক্ষেপে আমরা বিট বলবো। দুই ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে 0 আর 1 ছাড়া আর কোনো অঙ্ক নেই। এমন কিন্তু আরো অনেক সংখ্যা পদ্ধতি আছে। তুমি কি ব্রাজিলের পিরাহা উপজাতির কথা শুনেছো? তাদের বসবাস হলো আমাজন বনের গহীনে। সভ্যতার সাথে আসলে ওদের সম্পর্ক নেই মোটেই। ওটা আসলে একদম বলা যায় মানে পৃথিবীর অন্যান্য দেশগুলোর সাথে সম একদম সম্পর্কযুক্ত নয়। ওরা আসলে বাহিরের যে বিজ্ঞানের যে আধুনিকতার ছোঁয়া তারা আসলে পায়নি। এবং তারা আসলে খুব মানে স্বাভাবিকভাবে আসলে জীবনযাপন করে। আমরা আসলে এই যে বিজ্ঞানের এত ছোঁয়া পাচ্ছি, দেখা যায় ইলেকট্রনিক ডিভাইস থেকে শুরু করে বিভিন্ন সুবিধাগুলো আসলে গ্রহণ করতেছি। কিন্তু তারা এগুলো মানে এই ব্রাজিলের পিরাহা উপজাতি এরা আসলে এগুলো কোনো কিছু এখনো দেখেনি। তাদের আসলে মোটেই এ ধরনের কোনো জ্ঞান নাই। তাই জ্ঞান বিজ্ঞান তো দূরের কথা, তাদের বর্ণমালা যে বিষয়গুলো যেহেতু আসলে তারা কোনো কিছু এগুলো শিখেনি এবং অন্যান্য দেশের সাথে তারা সম্পর্কযুক্ত নয়। তারা একদমই আলাদা মানে জায়গায় বসবাসরত। তাদের বর্ণমালা কোনো মানে নেই। ভাষার শব্দ এবং গণনা পদ্ধতি খুবই আসলে সীমিত। তারা ১ এবং ২ এর বেশি আসলে গণনা করতে পারে না। দেখো মজার বিষয় হচ্ছে আমরা চাইলে আসলে মানে অনেক বড়, বড় সংখ্যা গণনা করতে পারি। কিন্তু তারা মানে এই অন্যান্য ভাবে আসলে বিজ্ঞানের ছোঁয়া না পাওয়ার কারণে তারা মানে কোনোভাবে আসলে গণনা করতে পারে না খুব বেশি। ২ এর বেশি আসলে যেকোনো সংখ্যাকে যেহেতু তারা গণনা করতে পারে না, তাই ২ এর বেশি যেকোনো সংখ্যাকে তারা অনেক বলে। মানে আসলে তারা গণনা করতে পারে না। আমরা যেমন হচ্ছে মানে অনেক বড়, বড় সংখ্যা গণনা করতে খুব মানে অলসতার কারণে অনেক সংখ্যা বলে থাকি। তারা আসলে ২ এর বেশি গণনা করতে না পারার কারণে তারা ২ এর বেশি সংখ্যাকেই আসলে অনেক বলে। তো কেমন হয় আমরা যদি ২ ভিত্তিক পদ্ধতি গণনা করা শিখতে পারি, মানে ঠিক ওই যে তাদের মতোই। তো একটা কথা তোমাদের আগেভাগে জানিয়ে রাখি। ২ ভিত্তিক পদ্ধতিটি ভালো করে বুঝলে কম্পিউটারে কিভাবে কাজ করে সেটিও আসলে আমরা বুঝতে পারবো। শুধু তাই নয়, কম্পিউটারে অনেক সমস্যা তুমি নিজেই বুঝে সমাধানও করতে পারবে। এই ২ ভিত্তিক সংখ্যা পদ্ধতি যদি তুমি আসলে গণনা করতে পারো। তাহলে চলো আমরা পরিচিত হয়ে নেই। ২ ভিত্তিক সংখ্যা পদ্ধতির সাথে কার্ডের ডট গুনি। নিচের একটা খেলা দেওয়া আছে। এই নিচের খেলার মধ্য দিয়ে আমরা কম্পিউটার কিভাবে গণনা করে সেটা আসলে আমরা বুঝতে পারবো। দেখো আমরা যদি এই জায়গাটা আসলে খুব ভালো করে আয়ত্ত করে নিতে পারি, এই যে কার্ডে ডট গণা, তাহলে আমরা এই অধ্যায়টি খুব সহজে বুঝতে পারবো। এই জন্য আসলে এই জায়গাটা খুব মনোযোগ সহকারে আমাদের দেখতে হবে। তো দেখো এখানে বলছে বুদ্ধি খাটাও, মানে দেখো যে আমরা এখানে ৪ জন ব্যক্তি দেখতে পাচ্ছি। ৪ জন ব্যক্তি পাশাপাশি দাঁড়িয়ে আছে। ৪ টা ঠিক আসলে কার্ড নিয়ে বলতে পারি। আমরা এগুলোকে একেকটা করে কার্ড বলতে পারি। এই কার্ডে দেখো ১ম ব্যক্তির কার্ডে এখানে ১ টি ডট আমরা দেখতে পাচ্ছি এবং ২য় ব্যক্তির কার্ডে ঠিক ২ টি ডট। ৩য় ব্যক্তির কার্ডে আসলে ৪ টি ডট এবং আসলে দেখো ৪র্থ ব্যক্তির কার্ডে আসলে একদমই ডট নাই। তাই এখানে আমাদের বলছে যে বুদ্ধি খাটাও। এবার তোমরা একটু চিন্তা করে বলো তো ৪র্থ জনের কার্ডে কয়টি ডট থাকবে এবং কিভাবে তোমরা আসলে উত্তরটা নির্ণয় করলে? যেহেতু ১ম ব্যক্তির কার্ডে ১ টা ডট আছে, ২য় টার কার্ডে ২ টা এবং ৩য় টার কার্ডে ৪ টা। তাহলে আমাদের আসলে ৪র্থটার বের করতে হবে। তো আমরা একটু যদি এখানে আসলে বুদ্ধি প্রয়োগ করি, দেখো ১ম জনের কার্ডে যতটি ডট আছে দিয়ে তাকে যদি আমরা ২ দ্বারা গুণ করি, তাহলে দেখো ২য় জনের কার্ডের ডট সংখ্যা পেয়ে যাচ্ছি। অর্থাৎ ১ কে ২ দ্বারা গুণ করলে আমরা ২ পাচ্ছি, যার কারণে আসলে এখানে ২ টা ডট আছে। একইভাবে ২য় জনের কার্ডে যতটা ডট আছে সেটাকে যদি আমরা ২ দ্বারা গুণ করি, তাহলে ৩য় জনের পাচ্ছি, অর্থাৎ ২ দুগুণে ৪, দেখো ৪ টা ডট হয়ে যাচ্ছে। আবার ৩য় জনের কার্ডকে যদি আমরা ২ দ্বারা গুণ করি, তাহলে দেখো যে আমরা ৪র্থ জনেরটা পেয়ে যাচ্ছি, অর্থাৎ ৪ দুগুণে ৮। তার মানে আমরা এখানে বলতে পারি এই ৪র্থ জনের কার্ডে ডট আছে ঠিক আসলে ৮ টি। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮। এই ৮ টি আসলে ডট আছে, আমরা এটা আসলে বলতে পারি।
যেহেতু প্রত্যেক জনের কার্ডের সংখ্যাকে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে আসলে পরের জনের কার্ড পাচ্ছি। এই সূত্র অনুযায়ী আসলে ঠিক এই পঞ্চম যদি এখানে কোনো ব্যক্তি থাকতো, তাহলে পঞ্চম জনের কার্ডে কয়টি ডট থাকতো সেটাও কিন্তু আমরা আসলে বলে দিতে পারবো। অর্থাৎ তাহলে আমরা চতুর্থ জনের কার্ডের ডট সংখ্যাকে 2 দ্বারা গুণ করি অর্থাৎ ৮ দুগুণে ১৬ তখন আসলে এটাকে এখানে ১৬ টা ডট হয়ে যাবে। আবার ষষ্ঠ জনের ঠিক ১৬ দুগুণে ৩২ টা এইভাবে সপ্তম জনের ৩২ দুগুণে ৬৪ টা এইভাবে দ্বিগুণ করে আসলে বৃদ্ধি পেতেই থাকবে। তো একইভাবে যদি আমাদের অনেকগুলো মানে ব্যক্তির কথা বলে যে সপ্তম ব্যক্তি বা অষ্টম বা নবম ব্যক্তির মানে কার্ডে কতটি ডট আছে আমরা এইভাবে গুণে কিন্তু আসলে বলে দিতে পারবো। তাই এবার তোমরা একটু চিন্তা করে বলো তো চতুর্থ শ্রেণীর কার্ডে কয়টি ডট থাকবে এবং কিভাবে তোমরা উত্তর নির্ণয় করবে? তাহলে আমরা এখানে লিখে দিব যে আমরা প্রত্যেক ব্যক্তির কার্ডের সংখ্যাকে যদি ২ দ্বারা গুণ করি তাহলে পরবর্তী ব্যক্তির সে কার্ডের ডট সংখ্যা আমরা পেয়ে যাব। এই কথাটাই আসলে আমাদের এখানে লিখতে হবে। পরবর্তী পৃষ্ঠায় আমরা যাই। দেখো এই ধারাবাহিকতা বুঝতে পারলে এভাবে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম যেকোনো বন্ধুর কার্ডের কার্ডে কতটি ডট বসবে তা তুমি বলে দিতে পারবে। আমরা কিন্তু এটা আসলে শিখে ফেললাম। এবার বলছে নিচের ফাঁকা ঘরটি পূরণ করো। প্রতিটি কার্ডের ডটের সংখ্যা তার আগের কার্ডের ডটের সংখ্যার সম্পর্ক হচ্ছে ঠিক যেহেতু আমরা দ্বিগুণ পেয়েছি, তাই আমরা এখানে আসলে দ্বিগুণ কথাটা লিখে দিব। দেখো দ্বিগুণ কথাটা আমি লিখে দিলাম। যেহেতু আসলে দ্বিগুণ ছিল, তাই আমরা এখানে দ্বিগুণ লিখে দিলাম। যেহেতু সম্পর্কটা দ্বিগুণ আকারে। তা আচ্ছা শুরুতে অনুমানের খেলায় টর্চের আলো জ্বালানোর নিয়মটা মনে আছে? অর্থাৎ এই যে আলো জ্বালালে আসলে হ্যাঁ হয় এবং আলো না জ্বালালে ঠিক না হয়। তাহলে সেই কথাটা আসলে আমাদের মনে করিয়ে দিচ্ছে। আলো জ্বললে যদি ১ হয় মানে যেহেতু ১ বলতেও আসলে হ্যাঁ এবং হচ্ছে জ্বললেও আসলে হ্যাঁ বোঝাচ্ছে। এজন্য জ্বললে ১ আর না জ্বললে আসলে ০ ঠিক এরকমটা ছিল। ঠিক তেমনি এই নতুন খেলাটির একটা নিয়ম আছে যেখানে এই খেলাটার একটা নিয়ম আমাদের এখানে লিখে দিয়েছে। অর্থাৎ যে কার্ডের ডট দেখা যাবে সেগুলোকে আমরা অন কার্ড বলবো। আর অন বলতেই আসলে আমরা ১ দ্বারা যেহেতু আসলে প্রকাশ করি ১ম এ আমরা শিখে ফেলছি যে ১ বলতেই হ্যাঁ, ১ কথার অর্থ হচ্ছে হ্যাঁ গাণিতিকভাবে এবং হচ্ছে ০ বলতে আসলে না বুঝি আমরা। যে কার্ডের ডট দেখা যাবে না সেগুলো হচ্ছে অফ কার্ড। তাহলে অফ কে আসলে আমাদের ০ দ্বারা আসলে প্রকাশ করতে হবে। ০ দিয়ে আমরা আসলে বোঝাতে পারি। কার্ডের খেলার সব শর্ত আমাদের জানা শেষ। শর্তটা হচ্ছে দেখো আমি আরেকবার যদি বলি তার মানে যে কার্ডে হচ্ছে ডট থাকবে তার মানে ডট দেখা যাচ্ছে বলতে আসলে অন কার্ড। আর অন কার্ডকে আমরা ১ দ্বারা প্রকাশ করব। আর আসলে যে কার্ডে ডট দেখা যাচ্ছে না মানে অফ কার্ড। আর অফ কে আমরা আসলে ০ দ্বারা প্রকাশ করব। তা ধারাবাহিকভাবে হচ্ছে বসিয়ে অন কার্ডে যে কয়টি ডট পাওয়া যাবে সেটি আমাদের গণনার ফলাফল। নিচের ছবিটি দেখো এবং মোট ২ টি অন কার্ড আমরা দেখতে পাচ্ছি। দেখো এই যে এখানে হচ্ছে আসলে আমরা ডট দেখতে পাচ্ছি। এই ১ম কার্ডেও ডট দেখতে পাচ্ছি। তাহলে ডট দেখতে পাওয়া মানে আসলে অন কার্ড আর বাকি দুটাতে আসলে আমরা অফ দেখতে পাচ্ছি। কোন ডট দেখতে পাচ্ছি না। তাহলে এটা আসলে অফ কার্ড। একই কার্ড একবারের বেশি আসলে আমরা ব্যবহার করতে পারবো না। অর্থাৎ মনে করো ২ ডটের কার্ডটি তোমার ২ বার ব্যবহার করতে ইচ্ছা হচ্ছে, সেটি চলবে না। ২ ডটের কার্ড তোমার কাছে ঠিক একটি রয়েছে। মানে অর্থাৎ তুমি যদি এই ১ নাম্বার কার্ড অর্থাৎ ১ ডটের কার্ড তুমি ব্যবহার করতে চাও, তুমি আসলে এটাকে একবারে ব্যবহার করতে পারবে। ২ ডটের কার্ড যেহেতু তুমি ব্যবহার করতে চাও তাহলে আসলে এটাকে একবার ব্যবহার করতে পারবে। আ প্রত্যেকটি কার্ডকে তুমি ১ এর বেশি আসলে ব্যবহার করতে পারবে না। উপরের ছবিটি দেখে প্রতিটি কার্টের নিচে অন বা অফ সেই অনুসারে ১ বা ০ বসিয়ে নিচের ফাঁকা কাজটি করে ফেলো। আমরা নিচের একটা ফাঁকা কাজ দেখতে পাচ্ছি। অন বা অফ। দেখো যে আমরা ১ম কার্ডের যদি কথা বলি, এখানে যেহেতু বাইনারি সংখ্যার কথা বলছে, বাইনারি সংখ্যা বলতে ০ এবং ১ কে আসলে বোঝায়। আমরা যার কারণে ০, ১ এখানে আসলে লিখে দিব। তাহলে আমরা ১ম কার্ডের যদি দিকে তাকাই, দেখো ১ম কার্ডে আসলে ডট দেখতে পাচ্ছি। আর ডট দেখতে পাওয়া মানে আসলে অন কার্ড। তার মানে আমরা ঠিক এখানে আসলে অন কথাটা লিখে দেব। মানে অর্থাৎ অন। আর অন বলতে বাইনারিতে ১ কে বোঝাচ্ছে। এজন্য আমি এখানে ১ লিখলাম। ২য় কার্ডে দেখো আসলে ডট দেখতে পাচ্ছি না আমরা। অর্থাৎ অফ কার্ড। তাই আমরা হচ্ছে এখানে অফ কথাটা লিখে দেব। আর বাইনারিতে অফ বলতে ০ দিয়ে বোঝাতে হবে। এজন্য ০ আমি দিলাম। ৩য় কার্ডে একইভাবে ডট দেখা যাচ্ছে যার কারণে আসলে অন কার্ড হবে। আমরা এখানে অন কথাটা লিখে দেব। একইভাবে আছে আমরা বাইনারিতে অন বলতে ১ দ্বারা বোঝাবো। আর ৪র্থ কার্ডে কোনো ডট ছিল না যার কারণে আমরা এখানে অফ কথাটা লিখে দেব এবং হচ্ছে ০ দ্বারা বাইনারিতে আসলে প্রকাশ করব অফ। তো অন কার্ড গুলো মিলিয়ে সর্বমোট ডটের সংখ্যা দেখো আসলে বাইনারিতে লিখতে বলেছে যার কারণে আমরা বাইনারি সংখ্যাটা আমরা এখানে যেটা পেয়েছি সেটাই লিখবো অর্থাৎ ০ ১ ০ ১ এটা আমরা বাইনারিতে পেয়েছি তার মানে দাঁড়ালো দশমিক সংখ্যা অর্থাৎ এটা যেহেতু বাইনারি সংখ্যা
এই বাইনারি সংখ্যার দশমিক সংখ্যা বলতে বুঝি আমরা আসলে যে সংখ্যাগুলো আমরা গণনা করি, অর্থাৎ ১ ২ ৩ ৪ ৫ ৬ এগুলো আসলে দশমিক সংখ্যা, আমাদের ব্যবহৃত সংখ্যাগুলো। তা আমাদের দশমিক সংখ্যা, ঠিক এই বাইনারি সংখ্যা দশমিক সংখ্যা আমরা পাবো ঠিক এই ডট গণনার মাধ্যমে। অর্থাৎ আমরা এই কার্ডগুলো অন অফ দেখে কয়টা ডট দেখতে পাচ্ছি, আমরা যেহেতু আসলে ১ এবং এখানে ৪ অর্থাৎ ৫টা ডট দেখতে পাচ্ছি, তার মানে আমরা বলতে পারি যে আমাদের দশমিক সংখ্যা হচ্ছে ৫, আর এই ৫ এর বাইনারি মান হচ্ছে ঠিক ০১০১। তার মানে আমরা এখানে লিখতে পারি যে দশমিক সংখ্যা ৫ এর বাইনারি প্রকাশ হচ্ছে ০১০১। এবার অন্যভাবে চিন্তা করো, দেখো আমরা এই দশমিক সংখ্যা ৫ এর বাইনারি মান লিখতে গিয়ে আমরা ঠিক এই কার্ডগুলোকে ব্যবহার করেছি, মানে অর্থাৎ এই ১ ২ ৩ ৪ এই ৪টা কার্ড ব্যবহার করেছি। কিন্তু বলতো এই ৫ লিখতে গিয়ে যে আমরা যে ৪টা কার্ড ব্যবহার করলাম, এই ৫ লিখতে গিয়ে, তাহলে আসলে আমরা মানে খুব সহজে, অর্থাৎ একটা বা দুইটা কার্ড ব্যবহার করে কি আমরা কখনো ৫ লিখতে পারি? আচ্ছা দেখো, কখনোই কিন্তু আমরা এটা আসলে পারবো না। কেন পারবো না? তুমি আসলে ডট মেলাও, মানে এই তৃতীয় এবং এই প্রথম কার্ড ব্যতীত কোনো কার্ড দ্বারাই তুমি আসলে ৫টা ডট কিন্তু মেলাইতে পারবা না। দেখো যে আমি যদি চতুর্থ কার্ডটাকে অন রাখতাম, চতুর্থ কার্ডটা কিন্তু এখানে ৮টা ডট হতো। তাহলে ৮টা ডট দিয়ে তুমি কখনো ৫ মেলাইতে পারবা না। বা পরবর্তী কার্ডগুলো তো কিন্তু আরো আসলে ১৬টা বা ৩২টা এইভাবে ডট আছে, যেগুলো দিয়ে তুমি কখনোই আসলে ৫ মেলাইতে পারবে না। যার কারণে আমরা আসলে ওইদিকে যাব না। আমরা আপাতত হচ্ছে কি এই পর্যন্তই দেখব। দেখো যে যেহেতু চতুর্থ কার্ডে ৮টি ডট আছে, এটা দ্বারা আসলে কখনোই মানে ৫ লেখা সম্ভব নয়। তাই হচ্ছে আমরা মানে চতুর্থ কার্ডের নিচের কার্ডগুলোকে ব্যবহার করবো, অর্থাৎ তৃতীয় কার্ড। তৃতীয় কার্ড ব্যবহার করে কিন্তু আমরা, এবং হচ্ছে প্রথম কার্ড ব্যবহার করে ৫ মিলাইতে পারছি। এই জন্য আসলে এই দুটাকে আমরা অন রেখেছি, বাকিগুলোকে আসলে অফ রেখেছি। তা ৫ লিখতে গিয়ে আমাদের এই কার্ডগুলো আসলে ব্যবহার করতে হয়েছে। এর চেয়ে আমরা বেশি কার্ড ব্যবহার করে আসলে ৫ লিখতে পারবো না, বা কম কার্ড ব্যবহার করে আমরা আসলে ৫ লিখতে পারবো না, অর্থাৎ ডট হচ্ছে মিলাইতে পারবো না। তো দেখো ওই কথাগুলো আসলে এখানে বলেছে যে খেয়াল করে দেখো, আমাদের কাছে ৫টি ডট আছে এমন কোনো কার্ড নাই কিন্তু। অর্থাৎ দেখো যে আমাদের ৪টা ডটের কার্ড পাচ্ছি, তার পরবর্তীতে আমাদের ৮টা ডটের কার্ড পাচ্ছি, পরেরটাতে ১৬টা ডটের কার্ড পাচ্ছি। এইভাবে ওইদিকে যতই যাব ততই বৃদ্ধি ডটের কার্ড পাচ্ছি, অর্থাৎ ৫টি ডটের কার্ড কিন্তু আমরা পাচ্ছি না। ৫ লিখতে গিয়ে আমাদের এই ২টা কার্ড মিলিয়েই আসলে ৫ লিখতে হচ্ছে। অন্য কোনো কার্ডের মাধ্যমে আমরা ৫ লিখতে পারবো না। তা এই কথাটাই আসলে ১ম এখানে ১ নাম্বারে বলেছে। এবার দেখো পরবর্তী স্টেপে বলছে যে ৫ টি ডট বানাতে হলে আমাদের একাধিক কার্ড ব্যবহার করতে হয়েছে। হ্যাঁ, আমরা দেখেছি আসলে ৪ টা কার্ড ব্যবহার করতে হয়েছে। এবার পরবর্তীতে বলছে এখানে ৫ এর থেকে বড় সংখ্যার ডট আছে ৮ টি। অর্থাৎ আমরা চতুর্থ কার্ড পর্যন্ত যেহেতু ব্যবহার করেছি, এবং যদি আমি পঞ্চম কার্ড ব্যবহার করতে চাই, তার মানে অর্থাৎ সেখানে কিন্তু ৮ টি ডট, দেখো যে চতুর্থ কার্ড ব্যবহার করলে আসলে ৮ টি ডট হয়ে যাচ্ছে। তার চেয়ে বেশি ব্যবহার করলে আরো বেশি কার্ড হয়ে যাচ্ছে। সেগুলো আমাদের কিন্তু ব্যবহার করে ৫ কখনো ব্যবহার করতে পারবো না। এইজন্য আমরা এগুলো ব্যবহার করিনি। এরপর দেখো, কিন্তু ৮ টি ডট দিয়ে আমরা কখনোই ৫ বানাতে পারবো না। যার কারণে আমরা চতুর্থ কার্ডটি কিন্তু ব্যবহার করিনি। তারপরে বলছে সেক্ষেত্রে ৮ এর থেকে কম সংখ্যক ডট আছে শুধুমাত্র ৪ টি, অর্থাৎ ৩য় কার্ডে আছে। যার কারণে আমরা সেটি নিয়েছি। এবার চিন্তা করে দেখো ৫ বানাতে ৪ এর সাথে আর কয়টি ডট লাগে? তার মানে লাগতেছে আমাদের ১ টি ডট। আর ১ টি ডট কত নম্বর কার্ডে আছে? অর্থাৎ ১ম কার্ডে আছে। এজন্য আমরা আসলে ১ম কার্ডটি ব্যবহার করেছি। আম এরপর বলছে দেখো, তাহলে ৫ বানাতে ৩য় আর ১ম কার্ড অন রাখলেই আমাদের আসলে চলতেছে। আর বাকি সবগুলো যদি আমরা অফ করে দেই, তাহলে কোনো আসলে সমস্যা থাকতেছে না। সেই কাজটি আসলে এখানে করা হয়েছে। তাহলে আমরা ধাপে, ধাপে চিন্তা করে বের করলাম কোন, কোন কার্ড অন বা অফ করলে মোট ডট সংখ্যা ৫ হবে। এভাবে ধাপে, ধাপে কোনো সমস্যার সমাধান করার পদ্ধতিকে আসলে অ্যালগরিদম বলা হচ্ছে। দেখো এইভাবে আমরা যেমন আসলে বাইনারিতে ঠিক হ্যাঁ ৫ লিখলাম, ১ম এবং ৩য় কার্ড অন রেখে আমরা ঠিক অন্যান্য সংখ্যাগুলো আসলে আমরা লিখতে পারবো। দেখো আমি যদি বলি তুমি ৬ লেখো, তাহলে ৬ লিখতে গিয়ে কি করতে হচ্ছে? আমরা ঠিক যদি এই ৩য় কার্ডটা অন রাখি এবং ২য়টা যদি আসলে এটা মানে দেখো ১ম টা যদি আসলে অফ রাখি, ২য়টা যদি অন রাখি, তার মানে ২য় কার্ডে ডট থাকবে কয়টা? ২ টা। তার মানে দেখো এখানে আসলে ১ম কার্ডটা অফ রাখলাম, ২য়টা অন রেখেছি, এবার ৩য়টাও দেখো অন রেখেছি। তার মানে দেখো যে এই ২ টা অন রাখলে ৪ আর ২ ৬, ৬ কিন্তু হয়ে যাচ্ছে। আর বাইনারিতে যদি ৬ বলি তাহলে আমরা পাচ্ছি ১ ১ ০। একইভাবে যদি আমি দেখো যে ৭ লিখতে চাই, ৭ ও কিন্তু লিখতে পারো। কিভাবে? দেখো যে আমি যদি ৩য় কার্ডে ৪ পাই এবং হচ্ছে
মানে দ্বিতীয় কার্ড যদি অন রাখি, অর্থাৎ এখানে যদি আমি 2 পাই, তাহলে 4 আর 2 6 হচ্ছে, এবং আমার প্রথম কার্ডটা যদি আসলে আমি অন রাখি, তাহলে প্রথম কার্ডে দেখো 1 আছে, একটা ডট আছে। তাহলে দেখো 1 আর 3 আছে, মানে 1 সরি 1 আর 2 হচ্ছে 3, 3 আর 4 আমরা পাচ্ছি 7। তাহলে 7 কিন্তু মিলাইতে পারছি। অর্থাৎ প্রথমটা অন রাখতে হচ্ছে, যার কারণে 1 দিলাম, দ্বিতীয়টা অন রাখতে হচ্ছে 1 দিলাম, তৃতীয়টা আসলে অন রাখতে হচ্ছে 1 দিলাম। তার মানে আমরা যদি যে দেখো দশমিক সংখ্যায় 7 বলি এবং তার বাইনারি মান হচ্ছে 1 1 1। দেখো এইভাবে আসলে আমরা যেকোনো সংখ্যায় আমরা হচ্ছে দশমিক পদ্ধতি থেকে বাইনারি পদ্ধতিতে লিখতে পারবো। খুব সহজ একটা নিয়ম এই অন অন ও অফ কার্ডের মাধ্যমে। এই পর্যন্তই আসলে তারা এখানে মানে বলছে, এবং পরবর্তী পর্বতে দেওয়া আছে দেখো যে জোড়ায় কাজ, এই জোড়ায় কাজটা আমরা পরবর্তী পর্বে শিখবো। তো পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্বটি আমি ঠিক এখানেই শেষ করছি। সকলকে ধন্যবাদ।